বন্ধুরা, এক ওয়েটার কোনো টাকা না নিয়ে এক বৃদ্ধ ভিখারিকে খেতে দিল। এই ঘটনায় সেই হোটেলের মালিক তাকে ধাক্কা মেরে হোটেল থেকে বের করে দিল। কিন্তু পরদিন যা ঘটল তা দেখে হোটেলের মালিকের গা শিউরে উঠল। অবশেষে কি ছিল সেই আশ্চর্য মুহূর্ত যা সবার জীবনকে পাল্টে দিল? এই গল্প সেই ওয়েটারের যে একটি ভালো কাজ করেছিল, কিন্তু সে কি এমন ফল পেয়েছিল যা দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিল। কে ছিল সেই বৃদ্ধ ভিখারি, আর সে এমন কি করলো যে রাতারাতি ওয়েটার আদিত্যর জীবন পুরোপুরি বদলে গেল? বন্ধুরা, শেষ পর্যন্ত জানতে হলে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ভোপালের হালকা শীতের সন্ধ্যা ধীরে ধীরে গভীর হচ্ছিল। শহরের ব্যস্ত রাস্তা থেকে অনেক দূরে একটা সরু গলির মধ্যে ক্যাফে মুস্কান তার ম্লান আলোতে শহরের কোলাহল থেকে আলাদা হয়ে একটু শান্তি নিচ্ছিল। সেই ক্যাফেতেই 25 বছরের আদিত্য দ্রুত টেবিল পরিষ্কার করছিল। তার মুখে ক্লান্তি স্পষ্ট ছিল, কিন্তু চোখে এক ঝলমলে উজ্জ্বলতা আর হাসিতে এক মধুরতা আজও বজায় ছিল। আদিত্যর শরীর ছিল রোগাটে, পোশাক ছিল সাধারণ, কিন্তু তার হৃদয় এত বড় ছিল যে সব দুঃখ কষ্ট সেখানে জায়গা পেয়ে যেত। প্রতিটা দিন সংগ্রাম দিয়ে শুরু হতো তার, এবং আশা নিয়ে শেষ হতো। আদিত্য জানত তার অসুস্থ মা ও দুর্বল বাবার সমস্ত দায়িত্ব তার কাঁধে। সে কখনো অভিযোগ করত না, শুধু এটা ভাবত এই মাসের বেতন যদি ঠিকঠাক আসে তাহলে মায়ের ওষুধ হবে আর বাবার চিকিৎসা চালানো যাবে, আর হয়তো ঘরের কিছুটা উন্নতিও সম্ভব হবে। ঠিক তখনই ক্যাফের দরজা ধীরে ধীরে খুলল এবং এক বৃদ্ধ ধীরে ধীরে ভিতরে পা রাখলেন। তার মুখ ছিল ধুলো মাটি মাখা, জামা কাপড় পুরনো ও ছেঁড়া, চোখে ছিল ক্লান্তি আর অসহায়ত্বের ছাপ। বৃদ্ধের অবস্থা দেখে আদিত্যর মন ব্যথিত হয়ে উঠল। সে দ্রুত বৃদ্ধের কাছে গিয়ে বিনয়ের সঙ্গে বলল, বাবা, কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুললেন, চোখে সংশয় আর কণ্ঠে সামান্য লজ্জা নিয়ে বললেন, বাবা, খুব খিদে পেয়েছে, একটু ডাল ভাত পেলে ভালো হয়। আদিত্য সঙ্গে সঙ্গে খুব ভালোবাসা দিয়ে খাবার এনে পরিবেশন করলো। বৃদ্ধের চোখে কৃতজ্ঞতার ঝিলিক স্পষ্ট দেখা যাচ্ছিল। খাওয়ার পর বৃদ্ধ পকেট থেকে কিছু কয়েন বের করলেন, কিন্তু তা বিল মেটানোর জন্য যথেষ্ট ছিল না। আদিত্য মুচকি হেসে বলল, বাবা, আজ আপনি আমাদের অতিথি, কোনো টাকার দরকার নেই। আদিত্যর কথা শেষও হয়নি, তখনই পেছন থেকে একটি কঠিন কণ্ঠস্বর ভেসে এলো, এটা কি নাটক শুরু করেছিস আদিত্য? ক্যাফের ম্যানেজার রেগে আগুন হয়ে উঠল। সে চেঁচিয়ে বলল, বিনা পয়সায় খাওয়ালে ক্যাফে চলবে কি করে? আজকের পর তোকে এখানে আর দেখতে চাই না। আদিত্য হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। বৃদ্ধ উদ্বিগ্ন হয়ে উঠলেন। আদিত্যকে চাকরি থেকে বের করে দেওয়া হলো। সেই সন্ধ্যায় আদিত্য খালি হাতে বাড়ি ফিরল। তার চোখে ছিল অশ্রু, কিন্তু হৃদয় ছিল একটি কণ্ঠস্বর, সে যা করেছে ঠিক করেছে। কিন্তু সময় কি তার এই ভালো কাজের হিসেব রাখবে? ক্যাফে মুস্কান থেকে পা বের করতে ঠান্ডা হাওয়া তাকে ছুঁয়ে গেল। ডিসেম্বরের শীত ছিল, কিন্তু আদিত্যর মনের উদ্বেগের উত্তাপ তাকে ঠান্ডা অনুভব করতে দিল না। তার চোখে ছিল হতাশা এবং এক চিন্তার ছাপ। এখন সে কিভাবে তার পরিবারকে দেখভাল করবে? বাড়ি পর্যন্ত রাস্তা খুব লম্বা ছিল না, কিন্তু আজ এই পথ আদিত্যর কাছে অন্তহীন মনে হচ্ছিল। ম্যানেজারের কঠোর শব্দ বারবার তার কানে বাজছিল, আজকের পর এখানে তোকে আর দেখতে চাই না। এই চাকরিটা শুধু তার রুটি রোজির উপায় ছিল না, বরং তার পরিবারের আশার একমাত্র আলো ছিল। যখন সে বাড়ি পৌঁছলো তখন তার মা গায়ত্রী বসে কাঁদছিলেন, আর বাবা সুরেশ একটা পুরনো চেয়ারে চোখ বন্ধ করে বসেছিলেন। মা দরজার শব্দ শুনেই বললেন, এসেছিস বাবা? আদিত্যর মুখে জোর করে একটা হাসি এলো। সে হাসি টেনে বলল, হ্যাঁ মা, এসে গেছি। তোর শরীর কেমন আছে? আমি একটু কিছু খেতে দিই? মা বললেন, না মা, তুমি বসো, আমি নিয়ে নিচ্ছি। বলে আদিত্য মাকে থামিয়ে দিল এবং রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরে খাবার অল্প ছিল, কিন্তু তার থেকেও কম ছিল আদিত্যর ক্ষুধা। আজ যা কিছু ঘটল তা সে পরিবারের সামনে আনতে চায়নি। খাবার নিয়ে ফিরে এলে বাবা সুরেশ ধীরে বললেন,
বাবা, এই মাসের ওষুধের টাকা জোগাড় হবে তো? আদিত্যর হাত হঠাৎ থেমে গেল, গলা ভারী হয়ে এলো, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ বাবা, ব্যবস্থা হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। সে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল, কিন্তু সারা রাত কেবল ছটফট করতে লাগলো। তার মন অশান্ত ছিল, বারবার তার মনে পড়ছিল সেই বৃদ্ধের কথা। সে কি ঠিক করেছিল না ভুল? তখনই তার হৃদয় উত্তর দিল, আমি যা করেছি ঠিক করেছি। পরদিন সকালে আদিত্য উঠল, তার চোখে ছিল এক নতুন দৃঢ় সংকল্প। সে নিজেকে কথা দিয়েছিল, যাই হোক না কেন সে তার পরিবারকে এইভাবে নিরাশ হতে দেবে না। সে তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে পা রাখল। মনে কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু তার সংকল্প ছিল দৃঢ়। সে নিউ মার্কেটে পৌঁছালো, যেখানে সব সময় ভিড় লেগেই থাকে। চারপাশে ছোট ছোট দোকানে ফলমূল আর সবজি বিক্রি হচ্ছিল। আদিত্য একটা ফাঁকা কোণা দেখল এবং কিছুক্ষণ ভাবার পর সিদ্ধান্ত নিল সেও এখানে সবজি বিক্রি করবে। তার কাছে খুব বেশি টাকা ছিল না, পকেটে বাঁচানো টাকায় কিছু সবজি কিনে একটা ছোট দোকানের মতো বানিয়ে ফেলল। সামনে একটা কাপড় বিছিয়ে তার উপর সবজিগুলো সাজিয়ে দিল। অল্প সময়ের মধ্যেই মার্কেট খুলে গেল আর লোকজন আসা শুরু করলো। শুরুতে কেউ তার দিকে নজরই দেয়নি। আদিত্য কখনো সবজিগুলো ঠিক করছিল, কখনো গলা ছেড়ে ডাক দিচ্ছিল। সময় এগোতে লাগলো, কিন্তু বিক্রি প্রায় কিছুই হয়নি। আদিত্যর মন ভেঙে পড়ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে জোরে জোরে ডাকতে লাগলো, টাটকা সবজি আছে দিদিমণি, একবার দেখুন তো। তার কণ্ঠে আত্মবিশ্বাসের অভাব ছিল না, কিন্তু ভাগ্য হয়তো আজ তার পরীক্ষা নিচ্ছিল। সন্ধ্যা অবধি তার দোকানে বেশিরভাগ সবজি অবিকৃত রয়ে গেল। তার চোখে হতাশার ছাপ ফুটে উঠল। তখন পাশের এক বৃদ্ধ সবজি বিক্রেতা বলল, প্রথম দিনেই কখনো হতাশ হলে হয় না, এই বাজার এমনি, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তার কথা শুনে আদিত্য একটু হেসে ফেলল। বৃদ্ধের কণ্ঠে একটা আত্মীয়তার ছোঁয়া ছিল। সে আদিত্যকে নিজের পুরনো চাটাইটা দিয়ে বলল, নে বাবা, এটা রাখ, কাল আবার আসিস। এই দুনিয়া পরিশ্রমীদের পরীক্ষা নেয় ঠিকই, কিন্তু ভেঙে দেয় না। বাড়ি ফিরে আদিত্য পকেট থেকে দিনের উপার্জন বের করলো, কিছু কয়েন আর অল্প কিছু নোট। সে গভীর নিঃশ্বাস নিয়ে মনে মনে বলল, কোনো ব্যাপার না, কালকে ভালো হবে। পরবর্তী কিছুদিন আদিত্যর সংগ্রাম চলতে লাগলো। কিছু ক্রেতা এখন তাকে চিনে ফেলেছিল। তার সততা দেখে অনেকেই তার কাছ থেকে সবজি কিনছিল, কিন্তু এখনো তার পরিবারের ওষুধ ও চাহিদাগুলোর জন্য যথেষ্ট টাকা হচ্ছিল না। একদিন সকালে যখন আদিত্য তার দোকানে বসেছিল, তখন একটা বড় গাড়ি নিউ মার্কেটের পাশে এসে দাঁড়ালো। গাড়ি থেকে এক বৃদ্ধ নামলেন এবং বাজারের দিকে এগোতে লাগলেন। দোকানে দেখতে দেখতে হঠাৎ তিনি আদিত্যর দিকে ঘুরে তাকালেন। আদিত্য তার দিকে তাকিয়ে চমকে উঠল, এই তো সেই বৃদ্ধ যাকে সে ক্যাফে মুস্কানে বিনা পয়সায় খাইয়েছিল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। বৃদ্ধ তাকে গভীরভাবে লক্ষ্য করলেন এবং তার দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি এখানে কিভাবে? আদিত্য একটু লজ্জা নিয়ে বলল, এখন এটাই আমার কাজ। বৃদ্ধ গভীরভাবে নিঃশ্বাস নিলেন। তার চোখে ব্যথা আর অনুশোচনার ছাপ ছিল স্পষ্ট। তারপর তিনি কোমল স্বরে বললেন, তোমার মতো মানুষের সঙ্গে এমনটা হওয়া উচিত হয়নি। সেদিন তোমার জন্যই আমি বুঝেছিলাম পৃথিবীতে এখনো ভালোবাসা বাকি আছে। তোমার নাম কি? আদিত্য। সে হালকা হাসি দিয়ে উত্তর দিল। বৃদ্ধ তার কাঁধে হাত রেখে বললেন, আর আমার নাম সমর সমাদ্দার। তোমার মতো মানুষ হারতেই পারে না। তুমি পরিশ্রম করে যাও, তুমি একদিন সফল হবেই। এই কথা বলে সমর আদিত্যর হাতে একটা কার্ড তুলে দিলেন এবং বললেন, যদি কোনোদিন দরকার হয় নির্দ্বিধায় ফোন করো। সমরের গাড়ি দূরে চলে যেতে যেতে আদিত্যর মনে এক টুকরো আশা জন্ম নিল। সে কার্ডটা ভালো করে দেখল। কার্ডে শুধু নাম আর ফোন নাম্বার ছিল, কোনো বড় পদ বা কিচ্ছু লেখা ছিল না। কিন্তু সমরের ব্যক্তিত্বে এমন কিছু ছিল যা আদিত্যর হৃদয়কে ছুঁয়ে গিয়েছিল। দিন কেটে যাচ্ছিল। আদিত্য প্রতিদিন সমরের কার্ডটা দেখত আর ভাবত ফোন করা উচিত কিনা। সে এখনো অপেক্ষা করতে চাইছিল। তার বিশ্বাস ছিল যে এখনো তার সংগ্রাম শেষ হয়নি।
কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল অন্যরকম। একদিন সন্ধ্যায় হঠাৎ তার মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। আদিত্য ভয় পেয়ে গেল। তার কাছে চিকিৎসার জন্য কোনো টাকা ছিল না। এখন তার সামনে কোনো পথ খোলা ছিল না। সে সাহস করে সমরকে ফোন করার সিদ্ধান্ত নিল। ফোন হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে নাম্বার ডায়াল করতে লাগলো। ফোন বেজে উঠল। আদিত্যর হৃদয় যেন ছলছল করছিল। প্রতিটি সেকেন্ড যেন যুগের মতো লাগছিল। হঠাৎ ফোন রিসিভ করা হলো। হ্যালো। ওপাশ থেকে সমরের গভীর শান্ত স্বর ভেসে এলো। নমস্কার, আমি আদিত্য বলছি। আদিত্যর গলা কাঁপছিল। হ্যাঁ আদিত্য, বলো কি হয়েছে, সব ঠিক আছে তো? সমরবাবুর গলায় স্পষ্ট চিন্তার ছাপ ছিল। আদিত্যর চোখে জল এসে গেল। সে নিজেকে সামলে নিয়ে বলল, মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। আমার কাছে চিকিৎসার জন্য কোনো টাকা নেই। আমি লজ্জিত, কিন্তু আপনাকে ছাড়া আমি কাউকেই জানি না। কিছু মুহূর্ত নীরবতার পর সমরবাবুর কণ্ঠ এলো। আদিত্য, তুমি একদম চিন্তা করো না। এখনই তোমার লোকেশন পাঠাও, আমি গাড়ি পাঠাচ্ছি। তোমার মায়ের দায়িত্ব এখন আমার। আদিত্যর গলা বুঝে এলো। সে তৎক্ষণাৎ তার ঠিকানা মেসেজ করলো। কিছুক্ষণের মধ্যে সমরবাবুর গাড়ি তাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। হাসপাতালে পৌঁছেই গায়ত্রীকে ভর্তি করা হলো। সমরবাবু ব্যক্তিগতভাবে তার চিকিৎসার দায়িত্ব নিলেন। হাসপাতালের বাইরে আদিত্য অস্থির হয়ে হাঁটছিল। তখন সমরবাবু এসে তার কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করো না, তোমার মা ঠিক হয়ে যাবে। ডাক্তাররা বলছেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আদিত্যর চোখে কৃতজ্ঞতার অশ্রু চলে এলো। আপনি আজ যেটা করলেন সেটা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। সমরবাবু হেসে বললেন, এটা কোনো উপকারী নয়, এটা সেই মানবতা যা তুমি সেদিন আমাকে দেখিয়েছিলে। আমি তোমাকে দেখেই বুঝেছিলাম তুমি একজন ভালো হৃদয়ের মানুষ। আদিত্য সমরবাবুর চোখে নিজের জন্য শ্রদ্ধা ও বিশ্বাসের দীপ্তি দেখতে পেল। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে বললেন, এখন আর কোনো বিপদ নেই। আপনার মা স্থিতিশীল অবস্থায় আছেন, কিন্তু তাকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে। শুনে আদিত্যর মুখে স্বস্তির ছায়া ফুটে উঠল। সমরবাবু ডাক্তারকে বললেন, আপনি চিন্তা করবেন না, যত দিনই লাগুক চিকিৎসায় কোনো ত্রুটি হওয়া উচিত নয়। পরবর্তী কয়েকদিন কেটে গেল হাসপাতালে। সমরবাবু প্রতিদিন আসতেন এবং আদিত্যর সঙ্গে দীর্ঘ কথা বলতেন। ধীরে ধীরে গায়ত্রী সুস্থ হয়ে উঠলেন। তার চোখে ছিল ছেলের প্রতি গর্ব, কারণ সে কখনো হার মানেনি। একদিন হাসপাতালে ক্যান্টিনে চা খেতে খেতে সমরবাবু আদিত্যকে জিজ্ঞাসা করলেন, এখন কি ভেবেছ, জীবনে কি করতে চাও? আদিত্য একটু সংকোচ নিয়ে বলল, আমি বড় স্বপ্ন দেখেছিলাম, কিন্তু জীবনের দায়িত্ব সবসময় সেই স্বপ্নগুলোকে পিছনে ঠেলে দিয়েছে। এখন শুধু চাই মা আর বাবা যেন সুখে থাকেন। সমরবাবু হেসে বললেন, তোমার উদ্দেশ্য পরিষ্কার। একটা কাজ করো, কাল সকালে আমার সঙ্গে চলো। কোথায়? আদিত্য অবাক হয়ে জিজ্ঞাসা করলো। চলো না, সেটা কালই জানা যাবে। সমরবাবু রহস্যময়ভাবে হেসে গেলেন। পরদিন সমর আদিত্যকে নিজের গাড়িতে বসালেন এবং শহরের একটা বড় হোটেল ব্লু স্কাইয়ের সামনে গাড়ি থামালেন। হোটেল দেখে আদিত্য কিছুটা অবাক হলো। এটি ছিল ভোপালের অন্যতম বিখ্যাত হোটেল। আমরা এখানে কেন এসেছি? আদিত্য অবাক হয়ে জিজ্ঞাসা করলো। সমরবাবু হাসতে হাসতে বললেন, এসো তো আগে। দুজনেই হোটেলের ভিতরে প্রবেশ করলো। দেখে আদিত্য আরও অবাক হয়ে গেল। একটি বিলাসবহুল অফিসে পৌঁছে সমরবাবু আদিত্যকে বললেন, বসো। আদিত্যর মুখে তখনও বিভ্রান্তির ছাপ ছিল। সমরবাবু গম্ভীরভাবে বললেন, তুমি জানো না, এই হোটেল আমার। বহু বছর আগে আমিও তোমার মতো সংগ্রাম করতাম। সেদিন তুমি আমায় সাহায্য করেছিলে, আর তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোমার জন্য কিছু একটা করব। আদিত্য বিস্ময় তার দিকে তাকিয়ে রইল। সমরবাবু তার কথা চালিয়ে গেলেন, আমি চাই তুমি এই হোটেলে আমার সঙ্গে কাজ করো। তোমার সততা আর পরিশ্রমী হবে এখানকার নতুন পরিচয়। তোমাকে একটি ভালো পদে চাকরি দেওয়া হবে। তোমার পরিবারের দায়িত্ব পালন করার সুযোগ পাবে। আদিত্যর চোখে জল এসে গেল। আমি এটা যোগ্য নই। সমরবাবু বললেন, পুরোপুরি যোগ্য তুমি। তোমার মধ্যে আমি সেই জেদ দেখেছি যা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। তুমি কি প্রস্তুত? আদিত্য সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। পরদিন থেকেই আদিত্য হোটেলে ম্যানেজারের পদে কাজ শুরু করলো।
ওর জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়ে গেল। মাত্র 1 মাসের মধ্যেই আদিত্য তার কাজ দিয়ে হোটেলের সব কর্মচারীদের মন জয় করে নিল। একদিন সমরবাবু একটি মিটিং ডাকলেন, যাতে হোটেলের সমস্ত কর্মচারী উপস্থিত ছিলেন। আজ থেকে আদিত্য এই হোটেলের নতুন জেনারেল ম্যানেজার হবে। তার পরিশ্রম ও সততা আমাকে বিশ্বাস করিয়েছে যে সে এই পদের উপযুক্ত। তালির গর্জনে পুরো হল মাধ্যম গম গম করে উঠল। সেই রাতেই সমরবাবু আদিত্যকে আলাদা করে ডেকে বললেন, আদিত্য, জীবনে যা কিছু তোমার সঙ্গে হয়েছে তা কখনো ভুলে যেও না। সব সময় মনে রেখো, ক্ষমতা, টাকা, খ্যাতি এইসব আসে আর যায়, কিন্তু যে সত্যিকারের মানবতার অনুভব তোমার হৃদয় রয়েছে সেটাই তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। আদিত্য সমরবাবুকে পায়ে হাত দিয়ে প্রণাম করল এবং বলল, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি প্রতিজ্ঞা করছি আপনার ভরসার মান রাখব। সমরবাবুর চোখ গর্বে চকচক করছিল। তিনি আদিত্যর মাথায় হাত রেখে বললেন, তোমার জন্য আমার প্রত্যাশার চেয়েও বড় একটা আকাশ অপেক্ষা করছে, শুধু লেগে থাকো। আদিত্যর জীবনে এখন আশার সূর্য পুরোপুরি উদিত হয়েছে, কিন্তু সে জানতো না খুব শিগগিরই তার পুরনো জীবনের এক মুখ আবার সামনে আসতে চলেছে। সেই মুখ যে তাকে একদিন অপমান করে ক্যাফে থেকে বের করে দিয়েছিল। আদিত্যর জীবনে এখন নতুন এক আলো এসেছে। হোটেল ব্লু স্কাইতে সে একজন সফল ম্যানেজার হিসেবে তার দায়িত্ব পালন করছিল। তার মা গায়ত্রী ও বাবা সুরেশের শরীর এখন অনেকটাই সুস্থ। তাদের চোখে ছেলের প্রতি যে সম্মান আর আনন্দ ছিল তা আদিত্যর কাছেও কোনো পুরস্কারের থেকে কম ছিল না। হোটেলে আদিত্যর পরিচিতি এক সহৃদয়, সৎ এবং পরিশ্রমী ম্যানেজার হিসেবেই গড়ে উঠেছিল। সমরবাবুর তত্ত্বাবধান এবং দিক নির্দেশনায় আদিত্য শুধু হোটেলের কাজই সামলাতো না, তার আশেপাশের মানুষদেরকেও সাহায্য করত এবং সব সময় তাদের জন্য এগিয়ে আসতো। এক সকালে আদিত্য হোটেলের অফিসে বসে কিছু জরুরি কাজ করছিল। ঠিক তখনই তার অফিসের ফোন বেজে উঠল। হ্যালো, হোটেল ব্লু স্কাই। আদিত্য স্বাভাবিকভাবে রিসিভার তুলল। আমি কি হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারি? ওপাশ থেকে একটি কণ্ঠস্বর এলো। নমস্কার, আমি ম্যানেজার বলছি। আদিত্য উত্তর দিল, স্যার, আমি বিক্রম বলছি। আমি শুনেছি আপনার হোটেলে একটি ম্যানেজারের পদ খালি আছে। আমার খুব চাকরির প্রয়োজন, দয়া করে আমাকে একটা সুযোগ দিন। বিক্রম নামটি শোনা মাত্রই আদিত্যর কণ্ঠ কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য আদিত্য নীরব হয়ে গেল। তার মনে অতীতের তিক্ত স্মৃতি ফিরে এলো। স্যার, আপনি শুনছেন? বিক্রম আবার জিজ্ঞাসা করলো। হ্যাঁ, আমি শুনছি। আদিত্য নিজেকে সামলে নিয়ে বলল, আপনি সন্ধ্যার সময় হোটেলে চলে আসুন। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। বিক্রমের কণ্ঠে স্বস্তির সুর ছিল। ফোন রেখে আদিত্য চিন্তায় ডুবে গেল। তার মনে পড়ে যাচ্ছিল সেই অবহেলার ব্যবহার। সে ভাবছিল জীবন কত অদ্ভুত। যে একদিন তাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই তার কাছে কাজ চাইছে। সন্ধ্যা হতেই বিক্রম হোটেলে এসে হাজির হলো। তার মুখে ক্লান্তি ছিল এবং সে আগের তুলনায় অনেকটাই দুর্বল দেখাচ্ছিল। আদিত্যকে দেখে বিক্রম থমকে গেল। তার চোখে লজ্জা আর অনুতাপের ছায়া স্পষ্ট ফুটে উঠল। এসে বসুন, আদিত্য বলল। বিক্রম কিছুটা দ্বিধায় পড়ে বসে পড়ল। সে নিচু গলায় বলল, আদিত্য, আমাকে ক্ষমা করো। সেদিন আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছিলাম। আমি জানি আমি ক্ষমারও যোগ্য নই। আদিত্য কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শান্ত কণ্ঠে বলল, যা চলে গেছে তা ভুলে যান। আমি এখানে চাকরির প্রসঙ্গে কথা বলার জন্য রয়েছি। বিক্রম বিস্ময়ের সঙ্গে আদিত্যর দিকে তাকালো। তার এখনো বিশ্বাস হচ্ছিল না যে আদিত্য এত সহজে তার ভুল ক্ষমা করে দেবে। বিক্রম আদিত্যকে নিজের জীবন বৃত্তান্ত দিল এবং বলল, গত 6 মাস ধরে আমি বেকার, ঘরের অবস্থাও ভালো নয়। আমাকে একবার সুযোগ দিন, আমি কখনো আপনাকে হতাশ করব না। আদিত্য মনোযোগ দিয়ে সেটা দেখল এবং বলল, বিক্রমবাবু, আমাদের হোটেলের একটা নীতি রয়েছে। এখানে শুধু সেই মানুষই কাজ করতে পারে যার হৃদয় মানবতা থাকে। আপনি কি তা করতে পারবেন? বিক্রম লজ্জায় মাথা নিচু করল। সে আস্তে করে বলল, আদিত্য, জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি এখন বুঝে গেছি যে মানবতার চেয়ে বড় আর কিছুই নেই। আমি আমার প্রতিটা ভুল শুধরে নিতে চাই। আদিত্যর মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। সে বলল, ঠিক আছে, আপনি আগামীকাল থেকে এখানে সহকারী ব্যবস্থাপক হিসেবে যোগ দিতে পারেন। আমি আশা করি আপনি আপনার অতীতকে পিছনে ফেলে এক নতুন সূচনা করবেন।
বিক্রমের চোখে জল চলে এলো। সে গলা ভার করে বলল, ধন্যবাদ আদিত্য, তুমি আমাকে জীবনে দ্বিতীয় সুযোগ দিয়েছ। আমি এইবার তোমাকে হতাশ করব না। পরের দিন থেকে বিক্রম হোটেলে কাজ শুরু করলো। শুরুতে কর্মীরা তার সঙ্গে স্বচ্ছন্দ ছিল না। বিক্রম অনুভব করলো যে সবার বিশ্বাস জেতার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হবে। আদিত্য প্রতিটি ধাপে তার পাশে ছিল। ধীরে ধীরে বিক্রমের আচরণে পরিবর্তন আসতে লাগলো। এখন আর তার মধ্যে অহংকার ছিল না, বরং বিনয় আর সংবেদনশীলতা স্পষ্ট দেখা যেত। হোটেলের এক অনুষ্ঠানে সমরবাবু এটা দেখে আদিত্যকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মনে করো, বিক্রম কি সত্যি বদলে গেছে? আদিত্য বলল, যদি জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিতে পারে তবে আমি কেন দেব না? প্রত্যেকেরই তো একটা সুযোগ পাওয়া উচিত। সমরবাবু হাসলেন এবং আদিত্যর কাঁধে হাত রেখে বললেন, আমার গর্ব হয় যে তুমি কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখো না। এই গুণটাই তোমাকে প্রকৃত মানুষ করে তোলে। সময়ের সঙ্গে সঙ্গে বিক্রম তার আচরণ ও পরিশ্রম দিয়ে সবার মন জয় করে নিল। একদিন সে আদিত্যকে বলল, তুমি আমাকে যা শিখিয়েছ আমি তা কখনো ভুলব না। আদিত্য হেসে বলল, বিক্রমবাবু, জীবন তো এটাই, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো এবং অন্যদেরও সামলানো। আদিত্যর গল্প এখন আর কেবল নিজের ছিল না, এটি হোটেলের প্রতিটি কর্মীর অনুপ্রেরণায় পরিণত হয়েছিল। আদিত্য প্রতিদিন তার কাজ এবং ব্যবহারের মাধ্যমে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছিল। একদিন সমরবাবু হোটেলের কর্মীদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলেন। অনুষ্ঠানে তিনি ঘোষণা করলেন, আসন্ন সময় ব্লু স্কাই হোটেলের একটি নতুন শাখা খোলা হবে এবং তার সম্পূর্ণ দায়িত্ব আদিত্যর ওপর থাকবে। অনুষ্ঠান করতালিতে মুখরিত হয়ে উঠল। আদিত্যর চোখে গর্বের অশ্রু ছিল। ঠিক সেই সময় সমরবাবু বিক্রমের দিকে ইশারা করে বললেন, আর এই হোটেলের নতুন জেনারেল ম্যানেজার হবেন বিক্রম। বিক্রম নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার চোখে জল এসে গেল। সে আদিত্যর দিকে তাকালো। আদিত্য হাসতে হাসতে তার হাত ধরে বলল, অভিনন্দন, আপনি এই মর্যাদা আপনার পরিশ্রম ও পরিবর্তনের মাধ্যমে অর্জন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি ব্যক্তি আবেগে আপ্লুত ছিল। সমর শেষ পর্যন্ত বললেন, আদিত্য আমাদের দেখিয়েছে যে প্রকৃত সাফল্য অন্যের আনন্দেই নিহিত। ওদিকে অনুষ্ঠান চলছিল আর আদিত্য ভাবছিল যে কিভাবে এক কঠিন সময়ে তার জীবনকে এতটা বদলে দিয়েছে। তার মনে একটা শান্তি ছিল। সে কখনো নিজের আদর্শ ছাড়েনি, বরং তা অন্যদের কাছেও পৌঁছে দিতে পেরেছে। কিন্তু এখনও এক নতুন পরীক্ষা আদিত্যর জন্য অপেক্ষা করছিল। এমন একটি পরীক্ষা যা তার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারত। আদিত্যর জীবন এখন এক আনন্দ ঘন পর্যায়ে প্রবেশ করেছে। ব্লু স্কাই হোটেলের নতুন শাখা খোলার প্রস্তুতি চলছিল। আদিত্য পূর্ণ উদ্যম এবং নিষ্ঠার সঙ্গে এই নতুন দায়িত্ব পালন করতে ব্যস্ত ছিল। কিন্তু নিয়তি আবার তাকে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। একদিন সন্ধ্যাবেলা আদিত্য তার অফিসে বসেছিল। হঠাৎ ফোনের ঘন্টি বেজে উঠল। আদিত্য রিসিভার তুলল। হোটেল ব্লু স্কাই। আদিত্য বলছি। ওপাশ থেকে একটি পরিচিত কণ্ঠ শোনা গেল, আদিত্য, আমি সমরবাবুর ছেলে বিবেক বলছি। নমস্কার, সব ঠিক আছে তো? আদিত্য বিনীতভাবে জিজ্ঞাসা করল। আদিত্য, বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে গেছে, উনি তোমাকে দেখতে চাইছেন, দয়া করে তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। শুনেই আদিত্য অস্থির হয়ে উঠল। আমি এখনই আসছি। আদিত্য তৎক্ষণাৎ সমরবাবুর বাড়িতে পৌঁছালো। সমরবাবু শয্যাশায়ী ছিলেন। তার মুখে মৃদু হাসি ছিল, কিন্তু চোখে যন্ত্রণার ছায়া স্পষ্ট। আদিত্য আস্তে করে সমরবাবুর হাত ধরে বলল, কি হয়েছে আপনার? সমরবাবু ধীরে ধীরে চোখ খুলে আদিত্যর দিকে তাকিয়ে হালকা হাসলেন। কিছু না বাবা, বয়সের প্রভাব, শরীর আর সঙ্গ দেয় না। তোমাকে দেখে ভালো লাগলো। আপনার কিচ্ছু হবে না। আদিত্যর কণ্ঠে উদ্বেগ ছিল। সমরবাবু তার হাত ধরে বললেন, বাবা, জীবন কতদিন চলবে তা তো ঈশ্বর নির্ধারণ করেন, কিন্তু একটি দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিতে চাই। বলুন। আদিত্য গভীর শ্বাস নিয়ে বলল। সমরবাবু বললেন, আদিত্য, তুমি গোটা জীবন শুধু টাকা উপার্জনের জন্য নয়, মানবতা অর্জনের জন্য ব্যয় করেছ। আমি চাই আমার পরে তুমি আমার স্বপ্নগুলোকে এগিয়ে নিয়ে যাও। তুমি শুধু এই হোটেলেই নয়, বরং গরিব এবং দরিদ্র মানুষদের দেখাশোনা করো।
আদিত্যর চোখ জলে ভরে উঠল। সে দৃঢ় অথচ কোমল কণ্ঠে বলল, আমি আপনার চিন্তাধারাকে বাঁচিয়ে রাখব। সমরবাবু শান্তির একটা নিঃশ্বাস ফেললেন। তার চোখে তৃপ্তি ছিল। কয়েকদিন পরে সমরবাবুর শারীরিক অবস্থা উন্নতি হতে লাগলো। সমর সুস্থ হয়ে উঠলে আদিত্য স্বস্তি অনুভব করল। কিন্তু সে বুঝে গিয়েছিল যে এখন তাকে সমরবাবুর দায়িত্ব নিতে হবে। হোটেলের নতুন শাখার উদ্বোধন ঘনিয়ে এসেছিল। আদিত্য চাইছিল এই উদ্বোধন সমরবাবুর হাতেই হোক। সমরবাবু রাজি হয়ে গেলেন, কিন্তু নিয়তির ভিন্ন পরিকল্পনা ছিল। উদ্বোধনের ঠিক আগের দিন সমরবাবুর হার্ট অ্যাটাক হয় এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো হোটেল পরিবার আতঙ্কে ভেঙে পড়ে। হাসপাতালের বাইরে আদিত্য ব্যাকুল হয়ে হাঁটাহাঁটি করছিল। বিবেক তার কাছে এসে বলল, আদিত্য, বাবা তোমাকে ভেতরে রাখছেন। আদিত্য দৌড়ে ঘরে পৌঁছালো। সমরবাবু কাঁপা কাঁপা হাতে আদিত্যর হাত ধরে বললেন, উদ্বোধন থামা উচিত নয়। এটা শুধু আমার স্বপ্ন নয়, এটা তোমারও স্বপ্ন। একে অসম্পূর্ণ রেখো না। আপনাকে ছাড়া এটা হবে না। আদিত্যর গলা ভারী হয়ে উঠল। আমি সব সময় তোমার সঙ্গে আছি। সমরবাবু আস্তে করে বললেন, এখন যাও আর আমার স্বপ্নগুলোকে পূরণ করো। আদিত্য অনিচ্ছা সত্ত্বেও সমরবাবুর কথা মেনে নিল। উদ্বোধনের দিনে সে মঞ্চে দাঁড়িয়েছিল, কিন্তু তার হৃদয় ব্যাকুল ছিল। উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ হলো, কিন্তু আদিত্যর মন ভারাক্রান্ত ছিল। অনুষ্ঠান শেষ হতেই সে সোজা হাসপাতালে পৌঁছালো, কিন্তু ততক্ষণে সমরবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সমরবাবু চলে যাওয়ায় আদিত্য ভেঙে পড়েছিল, কিন্তু সমরবাবুর শেষ কথা তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, আমার স্বপ্নগুলো অসম্পূর্ণ রেখো না। সমরবাবুর অন্ত্যেষ্টির পর আদিত্য নিজেকে সম্পূর্ণভাবে সমাজ সেবায় উৎসর্গ করল। সে হোটেলের আয় থেকে গরিব ও দরিদ্র মানুষদের জন্য একটি ট্রাস্ট শুরু করল, সমর আশা কেন্দ্র। এখানে গরিবদের জন্য বিনামূল্যে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সেবা দেওয়া হতো। সময় এগোতে লাগলো এবং আদিত্যর নাম গোটা ভোপালে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে লাগলো। ব্লু স্কাই হোটেল সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছেছিল, কিন্তু আদিত্যর সবচেয়ে বড় খুশি ছিল মানুষের মুখে হাসি দেখা। একদিন ট্রাস্টে খাবার বিতরণ করার সময় আদিত্য দেখল এক বৃদ্ধা দুর্বল শরীরে খাবারের লাইনে দাঁড়িয়ে আছেন। তার অবস্থা খুব খারাপ ছিল। আদিত্য তার কাছে গিয়ে বলল, মাসিমা আসুন, এখানে বসুন। মহিলা আস্তে করে মাথা তুললেন। আদিত্য তাকে দেখে চমকে উঠল, এ তো বিক্রমের মা। তিনি আদিত্যকে সঙ্গে সঙ্গে চিনে ফেললেন। বাবা আদিত্য। হ্যাঁ মাসিমা, আমি আদিত্য, কিন্তু আপনি এখানে কিভাবে? আদিত্য উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, বিক্রম খুব অসুস্থ, তার চিকিৎসায় বাড়ি বিক্রি হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে, আমাদের কিছুই বাকি নেই। আদিত্য সঙ্গে সঙ্গে তাদের বাড়ি পৌঁছালো। বিক্রম বিছানায় শুয়েছিল, তার অবস্থা সংকটজনক ছিল। আদিত্যকে দেখে সে প্রায় কেঁদেই ফেলল। আদিত্য, আমি লজ্জিত, আমার ভুল ছিল, এখন আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আদিত্য তার হাত ধরে বলল, আপনি একা নন বিক্রমবাবু, আমি আছি আপনার সঙ্গে, আপনার কিচ্ছু হবে না। বিক্রমকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। চিকিৎসার সমস্ত খরচ আদিত্য নিজেই বহন করলো। কয়েকদিন পর বিক্রমের অবস্থার উন্নতি হলো। হাসপাতালে বিক্রম বলল, আদিত্য, তুমি আমার প্রাণ বাঁচিয়ে আমাকে পুরোপুরি বদলে দিয়েছ। আদিত্য হেসে বলল, এটাই তো মানবতা, একে অপরের সহায় হওয়া। বিক্রম আবেগপ্রবণ হয়ে বলল, ইস, যদি আমি তোমার মতো আগেই ভাবতে পারতাম। এখন আদিত্যর গল্প গোটা শহরের জন্য একটি উদাহরণ হয়ে গিয়েছিল। সে সমরবাবুর স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিচ্ছিল, কিন্তু তার লক্ষ্য এখনো অনেক দূর ছিল। আদিত্য সিদ্ধান্ত নিয়েছিল যে সে গোটা শহরকে এই বার্তা দেবে, আসল সাফল্য অন্যের দুঃখ দূর করার মধ্যেই রয়েছে। কিন্তু আদিত্যর এই স্বপ্ন এত সহজে পূরণ হবে নাকি এখনো সামনে আছে কঠিন পরীক্ষা? আদিত্যর জীবন এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে তার পরিচয় শুধু একজন সফল হোটেলের মালিক নয়, বরং সমাজের একজন প্রকৃত সেবকেরও হয়ে উঠেছে। ব্লু স্কাই হোটেলে যতটা সাফল্য হচ্ছিল, সমর আশা কেন্দ্র ততটাই হয়ে উঠছিল গরিব, দরিদ্র ও অসহায় মানুষদের জন্য একটি ভরসার আশ্রয়। ভোপাল শহরের মানুষ এখন আদিত্যকে শুধুমাত্র একজন হোটেল ম্যানেজার হিসেবেই নয়, একজন অনুপ্রেরণা এবং সমাজ সংস্কারক হিসেবেও দেখত।
আদিত্যর জীবনের উদ্দেশ্য এখন আর শুধু অর্থ উপার্জন নয়, বরং অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। সময়ের সঙ্গে সঙ্গে বিক্রমও পুরোপুরি সুস্থ হয়ে আদিত্যর এই মিশনে যুক্ত হয়ে গেল। সে প্রায়ই তার পুরনো দিনের কথা মনে করে আবেগে ভেসে যেত এবং আদিত্যকে দেখে ভাবত সে কত ভুল করেছে। কিন্তু আদিত্যর সান্নিধ্যে সে পরিবর্তিত হয়েছিল। এখন সে একজন সদয় ও সংবেদনশীল মানুষে পরিণত হয়েছে। একদিন শহরে ভয়াবহ বন্যা এলো, যা শত শত পরিবারকে গৃহহীন করে দিল। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ প্রাণ বাঁচাতে নিরাপদ জায়গার দিকে পালাচ্ছিল। আদিত্য খবর পেয়ে সিদ্ধান্ত নিল সে এই দুর্দশাগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করবে। ব্লু স্কাই হোটেলের দরজা তৎক্ষণাৎ গরিব ও বিপন্ন মানুষদের জন্য খুলে দেওয়া হলো। আদিত্য হোটেলের কর্মচারী ও ট্রাস্টের সদস্যদের নিয়ে একসাথে দুর্গতদের থাকার, খাবার ও চিকিৎসার ব্যবস্থা করল। সমর আশা কেন্দ্র হয়ে উঠল এই ত্রাণ কার্যক্রমের প্রধান কেন্দ্র। আদিত্য দিন রাত ত্রাণ কার্যে নিযুক্ত ছিল। সে নিজে গিয়ে মানুষদের সমস্যার কথা শুনত এবং তাদের সাহস জুগিয়ে যেত। বন্যা পরিস্থিতির উন্নতির পর শহরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের পক্ষ থেকে আদিত্যকে সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই দিন অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল। অনুষ্ঠানের মুখ্য অতিথি আদিত্যকে পুরস্কার তুলে দিয়ে বললেন, আদিত্য এই শহরকে শিখিয়েছে যে একজন সাধারণ মানুষ কিভাবে নিজের ভিতরের ভালোবাসা ও মানবিকতা দিয়ে এক অসাধারণ পরিবর্তন আনতে পারে। উনি প্রমাণ করেছেন যে শুধু ধন সম্পদ নয়, মানুষের প্রার্থনা ও আশীর্বাদই আসল সম্পদ। আদিত্য বিনয় ভরে পুরস্কার গ্রহণ করে বলল, আমি জীবনে যা কিছু পেয়েছি তা আমার গুরুস্বরূপ সমরবাবুর কারণে। তিনি আমাকে শিখিয়েছেন জীবনের আসল আনন্দ লুকিয়ে থাকে অন্যের আনন্দে। আমি আজ এই মঞ্চ থেকে প্রতিজ্ঞা করছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার শহরের প্রতিটি দরিদ্র ও প্রয়োজনীয় মানুষদের পাশে থাকব। তালির শব্দে গোটা হল গমগম করে উঠল। প্রত্যেকের চোখে জল চলে এলো। বিক্রম মঞ্চে উঠে বলল, আদিত্য শুধু আমার নয়, গোটা সমাজের জন্য এক অনুপ্রেরণা। আমি নিজেই তার জীবন্ত প্রমাণ যে একজন মানুষ ভালোবাসা দিয়ে কিভাবে অন্য কাউকে পরিবর্তন করতে পারে। আজ আদিত্যর জন্যই আমি এই মঞ্চে দাঁড়াতে পেরেছি। আমিও আজীবন তার দেখানো পথেই চলার চেষ্টা করব। শহরের মানুষজন আদিত্যকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ল। অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন আদিত্য হোটেলে ফিরল, সে অনুভব করল সমরবাবু আজও তার হৃদয় জীবিত। সে মনে মনে সমরবাবুকে ধন্যবাদ জানাচ্ছিল। কয়েকদিন পর এক সন্ধ্যায় আদিত্য নিজের বাড়ির আঙিনায় বসেছিল। আকাশ ছিল পরিষ্কার, তারারা ঝলমল করছিল। আদিত্যর বাবা সুরেশ এবং মা গায়ত্রীও তার পাশে বসেছিলেন। আদিত্য মায়ের হাত ধরে বলল, মা, জীবন আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু তোমাদের হাসির চেয়ে বড় আর কোনো উপহারই হতে পারে না। গায়ত্রী স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, তুমি যে পথ বেছে নিয়েছো সেটাই তোমার আসল সাফল্য। আজ তুমি শুধু আমাদের নয়, গোটা শহরের মুখ উজ্জ্বল করে দিয়েছো। সুরেশ গর্ব ভরে বললেন, তুমি প্রমাণ করেছো যে একজন ভালো মানুষ কখনো হার মানে না। আমি তোমার জন্য গর্বিত। আদিত্যর চোখে আনন্দের জল এসে গিয়েছিল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে সমরবাবুকে স্মরণ করল এবং হাসল। জীবনের এক পর্যায়ে এসে আদিত্য যুব সমাজকে উদ্দেশ্য করে বলেছিল, জীবনে সফল হওয়া ভালো, কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো অন্যদের সফলতার কারণ হয়ে ওঠা। সত্যিকারের সাফল্য তখনই আসে যখন আপনার অস্তিত্ব অন্যদের মুখে হাসি ফোটায়। আদিত্যর গল্প তখন আর শুধুমাত্র একজন সংগ্রামী যুবকের গল্প ছিল না, এটি হাজার হাজার মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছিল। সর্বত্র আদিত্যর কাজের দৃষ্টান্ত দেওয়া হতো। সে প্রমাণ করে দিয়েছিল যে মানবিকতাই এই পৃথিবীর আসল শক্তি। আজকের প্রশ্ন, আদিত্য বিক্রমকে একটা সুযোগ দিয়ে কি ঠিক করেছিল? বন্ধুরা, যদি আদিত্যর এই গল্প আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটি লাইক করুন। কমেন্টে জানাবেন গল্পের কোন অংশটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। এই গল্পটা যতটা সম্ভব বেশি করে শেয়ার করুন, যাতে এই বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়। আর এমনই অনুপ্রেরণাদায়ক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।